আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায় বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো না, আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাকে আক্রমণ করলে আমি তোমাকে দুই টুকরা করে ফেলবো। বাংলাদেশে একটা বিরাট শ্রেণী আছে যারা দেখবেন সব সময় আপনাকে বলবে আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্রের সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোষার দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনো ভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে খুশি তোমাকে ধর্ষণ করে চলে যাবে, তোমার যেন বাধা দেওয়ার কোনো ক্ষমতা না। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলোকে চিনে রাখতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দিকে একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকবো। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজন হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মূল্যবান যে আলোচনা এবং সেমিনার, সেখানে উপস্থিত শ্রদ্ধেয় আলোচক বৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সার্বভৌমত্ব বলতে আসলে আমরা কি বুঝি? সার্বভৌমত্ব হচ্ছে সেটা যে আপনি আপনার সিদ্ধান্তটা নিজে নিতে পারেন। আপনার অর্থনৈতিক পলিসি কি হবে, রাজনীতি কি হবে, ফরেন পলিসি কি হবে, এনার্জি সেক্টরের ব্যাপারে আপনি কি করবেন, সামরিক পলিসি কি হবে, আপনার রাষ্ট্র, আপনার দেশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই রাষ্ট্রের। অন্য কারো ডিকটেশনে আপনি সিদ্ধান্ত নেন না। মোটা দাগে এটার নাম সার্বভৌমত্ব, সভরেন্টি। এটা আরও যদি আপনি গ্রামাটিক্যালি অত ডিকশনারি মিনিং করেন, আরও ডিটেইলে অনেক কিছু সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন, অনেক এক্সপান্ড করা যাবে। কিন্তু মোটা দাগে হচ্ছে একটা রাষ্ট্র যখন নিজে তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মোটা দাগে সেটা সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব কয়েকটি কি পয়েন্টস আছে যেগুলোর উপরে ভিত্তি করে টিকে থাকে। কি কি সেই জিনিসটা? একটা হচ্ছে সামরিক শ্রেষ্ঠত্ব, সামরিক সুপ্রিম্যাসি, মিলিটারি সুপ্রিম্যাসি। আমি পরে গিয়ে একটুখানি বিশ্লেষণ করব, পয়েন্টটা বলে নেই। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক শক্তি। আপনার অর্থনৈতিক শক্তি কতটা আছে, আপনার অর্থনীতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, বা আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন কিনা, সেটা সার্বভৌমত্ব রক্ষার একটা ইন্ডিকেটর। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা সুবিধাজনক একটা পজিশন থাকা, জিও পলিটিক্যালি বা রাষ্ট্রের একটা অবস্থান। তারপরেরটা হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা, যে জাতি ইউনাইটেড, যে সমস্ত প্রশ্নে জাতি যতটা বেশি ইউনাইটেড থাকে সেই জাতি সার্বভৌমত্ব রক্ষা ততটা সহজ। তারপরে স্ট্রং লিডারশিপ, মেরুদণ্ড সোজা করে রাখার কথা যেটা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন মোটা দাগে এই পয়েন্টের আলোকে আমি একটু এক্সপান্ড করার চেষ্টা করব। সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়া সার্বভৌমত্ব যে রক্ষা করা যায় না, সেটার সাম্প্রতিক সময়ের বড় উদাহরণ হচ্ছে ইরান। সবাই ভেবেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসরায়েলের গাজাতে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেরকম সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু আমরা ফলাফল দেখলাম সম্পূর্ণ উল্টা। তারা দীর্ঘদিন অবরোধ এবং বঞ্চনার মধ্যে থেকে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ এতটা দূরে নিয়ে গিয়েছে, সামরিক সক্ষমতা এত দূর নিয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্রকে তারা সারপ্রাইজ করেছে। এবং তাদের এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কারণে গোটা ভূমধ্য সাগর এলাকা জুড়ে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ভিন্ন পথে চিন্তা করতে হচ্ছে। ব্যাটেলগুলোর ইন্ডিভিজুয়াল রেজাল্ট কি হবে সেটা ভিন্ন কথা। ইরান অলরেডি ওয়ান দ্য ওয়ার। এইটা কেন হয়েছে? ইরান যুদ্ধে জিতে গেছে, এখন ছোটোখাটো ব্যাটেলে তারা কোনো জায়গায় হারতে পারে, জিততে পারে, সেটা কোনো বড় ডিফারেন্স মেক করবে না। রাষ্ট্রের এই যে সক্ষমতা অর্জন, আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের সামরিক শ্রেষ্ঠত্বের ব্যাপারে বাংলাদেশে একটা বিরাট শ্রেণী আছে যারা দেখবেন
সব সময় আপনাকে বলবে আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্রের সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোষার দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনোভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে খুশি তোমাকে ধর্ষণ করে চলে যাবে, তোমার যেন বাধা দেওয়ার কোনো ক্ষমতা না থাকে। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলোকে চিনে রাখতে হবে। আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার 56,000 বর্গমাইল, এটা অনেক বড় দেশ, ছোট দেশ বিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু দেশ হিসাবে এটা অনেক বড়। ইসরায়েল আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু গোটা দুনিয়াকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সক্ষমতা অর্জন করেছে। কেন? তাদের কয়েকটা শক্তি আছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব আছে, তাদের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সুপিরিয়রিটি আছে, তারপরে তাদের বৈশ্বিক বন্ধু আছে, সেটা ভিন্ন কথা। সুতরাং রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব ইন্ডিজেনিয়াস হতে হবে, একদম দেশের থেকে ইনবিল্ট আমাদের প্রযুক্তি থাকতে হবে। আমাদের সমস্ত যুদ্ধ বিমান সৌদি আরবের মতো আছে, সব F-16 কিনে আনছে আমেরিকার থেকে, নিজের কোনো প্রোডাকশন নাই। বিপদের সময় যদি আমেরিকা বলে আমার যুদ্ধ বিমান তুমি উড়াতে পারবে না, তাহলে সে অকেজো। আমাদেরকে হোমমেড সামরিক প্রযুক্তি, বাংলাদেশকে যখন এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা অবশ্যই বিরাট একটা সমর্থন যোগাতে হবে আমাদেরকে, যে বাংলাদেশ টার্কির সহযোগিতায় বাংলাদেশের ড্রোন প্রযুক্তির কারখানা করছে, মিসাইল প্রযুক্তি শেয়ারে টার্কির সাথে মিলে উৎপাদন করছে। এটা হচ্ছে সক্ষমতা বিল্ডিং। আপনার বিদেশ থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি কখনো যুদ্ধ করতে পারবেন না। বিপদের সময় সে আপনাকে স্পেয়ার পার্টস দিবে না, বিমানের প্রযুক্তি দিবে না, স্পেয়ার পার্টস না দিলে আপনার F-16 মাটিতে গ্রাউন্ডেড হয়ে থাকবে। সুতরাং এই সামরিক সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দিকে একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক সক্ষমতা। আমাদের এখন পর্যন্ত যে গার্মেন্টস বেসড অর্থনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। IMF-এর লোন নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, কারণ IMF লোন দেওয়ার সময় আপনাকে সবসময় তার রাস্তায় ডিকটেট করবে এবং সে কখনো চাইবে না আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। সে কারণে ইব্রাহিম ট্রাওরের কথা আমরা উদাহরণ রাখতে পারি। এই মুহূর্তে আফ্রিকার সবচাইতে ইন্সপায়ারিং লিডার, বুরকিনা ফাসোর যে লিডার, সে একটা হতদরিদ্র রাষ্ট্রকে 3 বছরে যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার দেশে হীরার খনি, স্বর্ণের খনি ছিল, ফ্রান্স এবং ইংল্যান্ডের, ইউরোপের কোম্পানিগুলো সব উঠিয়ে নিয়ে যেত, তার দেশে সমস্ত পরিবেশ দূষণ করতো, অর্থনীতির কিছুই পেত না। সে প্রথমে এসে এই কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, মরু অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, কৃষি বিপ্লব ঘটিয়েছে। এই যে সক্ষমতা বিল্ডিংয়ের জন্য একটা ভিশনারি লিডারশিপ দরকার, এইটা আমাদের রাষ্ট্রের জন্য অসম্ভব প্রয়োজনীয়। আমাদের লিডারশিপ, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মন্ত্রী পরিষদ, তাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণাটা তাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, তাদের মেরুদণ্ড শক্ত করে থাকতে হবে এবং তার সাথে জাতিটাকে ইউনাইটেড রাখতে হবে। কোনো পন্থাই জাতির মধ্যে যে কোনো কারণে ডিভাইডিং পলিসি রাখা চলবে না, তাহলে এটা বাংলাদেশ একদিন তাহলে পরাধীন হয়ে যাবে। তাহলে অর্থনীতির কথাটা বলছিলাম, আমাদের অর্থনীতির বড় জায়গা, এক্সপ্লোর করার জায়গা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তার তলদেশের সম্পদ, সির যে সম্পদ, সেটা পাশাপাশি বাণিজ্য পথ হিসাবে বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অসামান্য গুরুত্ব আছে, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন, চায়না এবং ভারতের দ্বৈরথ, আমেরিকা এবং চায়নার যে দ্বৈরথ, সেই জায়গায় বাণিজ্য রুট হিসেবে ভবিষ্যতে মালাক্কা প্রণালী যদি কখনো বন্ধ হয়ে যায়, বিকল্প বাণিজ্য রুট হিসেবে বে অফ বেঙ্গল, অর্থাৎ চায়নার থেকে মায়ানমারের আরাকান রাজ্য হয়ে বঙ্গোপসাগর হয়ে যে যদি বিকল্প বাণিজ্য রুটের ব্যবস্থা করা যায়, এটা বিশ্ব শক্তিগুলোর জন্য একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই বাণিজ্য রুটের নিয়ন্ত্রক হচ্ছে আমরা। আমাদেরকে বুঝতে হবে আমাদের শক্তির উৎসটা কোথায়, সেই বে অফ বেঙ্গলকে, আমাদের পোর্টগুলোকে সুরক্ষিত করা, এবং সেই খুলনা বা পাইকগাছা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে বিস্তৃত সি উপকূল আমাদের, এই উপকূলে আমরা অনেকগুলোকে সি পোর্ট বানাতে পারি, বন্দর বানাতে পারি, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে অনেক বেশি আপলিফ্ট করবে, যেটা আমরা সিঙ্গাপুরের পর্যায়ে পৌঁছে যেতে পারি। সেখানে শুধু গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে হবে না। IMF-এর প্রেসক্রিপশনে একটা রাষ্ট্র চললে সে কখনো তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এই কাজটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, হরমুজ প্রণালী, আমরা যে এই বে অফ বেঙ্গলের কথা আমরা বললাম, একটা প্রণালী বা একটা জলপথ সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা বড় সেফগার্ড হতে পারে, ইরান সেটা দেখিয়েছে। হরমুজ প্রণালীর উপরে এ তো ওপেনই ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে গেল যে তারা এটার নিয়ন্ত্রক হয়ে গেল। এখন গোটা দুনিয়া মিলে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না। ইরান বলছে আমার উপরে যদি হামলা করো, আমার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করো, আমি এই গলাটা কেটে দেবো।
বিনিময়ে কি হচ্ছে যে এখন পরাশক্তিগুলো তার পায়ে পড়ছে যে আমরা হরমুজ প্রণালী ওপেন চাই, বিনিময়ে তো আমরা সব কিছু দিতে রাজি আছি। এই যে আপনার সুবিধা, ভৌগোলিক একটা সুবিধা, বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত। একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। এই দুটো জিনিসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে বৃহৎ যে শক্তির ব্যাপারে আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায়, বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো না, আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাকে আক্রমণ করলে আমি তোমাকে দুই টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্নেক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটোখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না। দেখুন, ইরানকে তারা ডিভাইড করতে চেয়েছে জাতিগতভাবে, ইরানের মধ্যে রেজা শাহ পাহলবির অনুসারীদের দিয়ে বিক্ষোভ করানোর চেষ্টা করেছে। কিন্তু যত বেশি বম্বিং হয়েছে তেহরানে, যত বেশি বম্বিং হয়েছে ইরান জুড়ে, ইরান তার লিডারশিপের আন্ডারে তত বেশি ইউনাইটেড হয়েছে। আজকে ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা জাতি লাগবে আমাদের, যে আমাদের দেখুন যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি সিট দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদি বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকব। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না, এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আজকে এই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে, তার যে গোপন কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। বেশি বেশি আমাদের জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত যে আমরাও পারি। আমাদেরকে তুমি তুচ্ছ করবে, আমাদেরকে তুমি যখন তখন উড়িয়ে দেবার ভয় দেখাবে, এইরকম রাষ্ট্র এবং জাতি যে আমরা না, এই আত্মবিশ্বাস আমার জাতির জনগণের প্রত্যেকটি যুবক, তরুণ, শিশু, কিশোরের মধ্যে এই আবেগ এবং এই উপলব্ধি সৃষ্টি করতে পারাটা সার্বভৌমত্ব রক্ষার জন্য অসম্ভব প্রয়োজনীয়। জুলাই বিপ্লব সেই অসামান্য সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা যে পারি, ইন্ডিয়ান আর্মির ভয় দেখানো হয়েছে, এই ভয় সেই ভয়, এইভাবে গুলি করবে, ওইভাবে আক্রমণ করবে, কিচ্ছু তো লাভ হয়নি। আবু সাইদ এইভাবে দুহাত বাড়িয়ে বুলেটটাকে বুকে নিয়েছে, বিজয় অর্জন আমরা করেছি। জুজুর ভয় দেখিয়ে এই জাতিসত্তা, এই যে অসম্ভব স্পিরিটেড একটা জেনারেশন, তাদেরকে কখনো দমন করে রাখা যায় না। আমরা নতুন সূর্যোদয় দেখেছি, এবার এইটাকে মধ্য গগনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।